নমস্কার, আমি অনুভব। বাংলা সাহিত্য, বিশ্ব সাহিত্য এবং অরিজিনালস কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময়। আজ আপনাদের জন্য স্যার আর্থার কোনান ডয়েলের কাহিনী দ্য টেরর অফ ব্লু জন গ্যাপ। এটি একটি হরর ফ্যান্টাসি গল্প। গল্পটার প্রথম প্রকাশিত হয় 1910 সালের অগস্ট মাসে ইংল্যান্ডের বিখ্যাত স্ট্র্যান্ড ম্যাগাজিনে। গল্পটির অনুবাদ করেন সত্যজিৎ রায় সন্দেশ পত্রিকায় বৈশাখ জ্যৈষ্ঠ 1374 বঙ্গাব্দে, অর্থাৎ 1967 বা 68 সালে। গল্পটি আমরা নিয়েছি সত্যজিৎ রায় গল্প 101 থেকে। গল্প পাঠে ইন্দ্রাণী দে, গল্পের সূত্রধার এবং ডক্টর জেমস হার্টক্যাসেলের ভূমিকায় আমি অনুভব। শুরু হচ্ছে স্যার আর্থার কোনান ডয়েলের কাহিনী দ্য টেরর অফ ব্লু জন গ্যাপ অবলম্বনে ব্লু জন গহ্বরের বিভীষিকা। 1908 সালের 4 ফেব্রুয়ারি সাউথ কেনসিংটনের 36 নম্বর আপার কভেন্ট্রি ফ্ল্যাটে যক্ষা রোগে ডাক্তার জেমস হার্টক্যাসেলের মৃত্যুর পর তার কাগজপত্রের মধ্যে নিম্নলিখিত কাহিনীটি পাওয়া যায়। যারা হার্টক্যাসেলকে ঘনিষ্ঠভাবে চিনতেন তারা এই কাহিনী সম্পর্কে কোনো মন্তব্য না করলেও অন্তত এটুকু এক বাক্যে স্বীকার করেন যে হার্টক্যাসেল একজন সুস্থ মস্তিষ্ক, বৈজ্ঞানিক বুদ্ধি সম্পন্ন লোক ছিলেন। তার পক্ষে নিছক মন গড়া কতগুলো আজগুবি ঘটনাকে বাস্তব বলে প্রতিপন্ন করার চেষ্টা খুবই অস্বাভাবিক ছিল। লেখাটা পাওয়া যায় একটা খামের মধ্যে। তার শিরোনামায় বলা হয়েছে, গত চৈত্র মাসে উত্তর পশ্চিম ডার্বিশায়ারে অ্যালারটনদের ফার্মের নিকটবর্তী স্থানের একটি ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। বন্ধ খামের পিছনে ছিল পেন্সিলে লেখা এই চিঠি। প্রিয় সিটন, শুনে আঘাত পাবে কিনা জানি না, আমার কাহিনী তুমি অবিশ্বাস করার ফলে আমি সে বিষয়ে আজ পর্যন্ত আর কারুর কাছে কোনো উল্লেখ করিনি। হয়তোবা আমার মৃত্যুর পর শেষ পর্যন্ত কোনো অপরিচিত ব্যক্তি এই কাহিনীর উপযুক্ত মর্যাদা দেবে, যে মর্যাদা থেকে আমার বন্ধু আমায় বঞ্চিত করেছিল। এই সিটন ব্যক্তিটি যে কে সেটা অনুসন্ধান করেও জানা যায়নি। ইতিমধ্যে মৃত ব্যক্তি যে অ্যালারটনদের ফার্মে সত্যিই গিয়েছিলেন এবং তার থাকাকালীন যে ভয়াবহ ঘটনা সেখানে ঘটেছিল এবং সেই ঘটনার যে আনুমানিক কারণ তিনি তার লেখায় ব্যক্ত করেছেন সে সবই সত্য বলে প্রমাণিত হয়েছে। এই সামান্য ভূমিকাটুকু দিয়ে ডায়েরির আকারে বর্ণিত হার্টক্যাসেলের বিচিত্র কাহিনীটি অবিকলভাবে নিচে উদ্ধৃত করা হলো। 17 এপ্রিল। এই জায়গাটির জলবায়ুর গুণ এর মধ্যেই বেশ অনুভব করছি। অ্যালারটনদের ফার্মের উচ্চতা 1420 ফুট, সুতরাং এখানকার আবহাওয়া স্বাস্থ্যকর হওয়াই স্বাভাবিক। সকালে সেই কাশির ভাবটা ছাড়া অন্য কোনো অস্বস্তি নেই, আর টাটকা দুধ ও মাংস খাওয়ার ফলে ওজন বৃদ্ধির সম্ভাবনাও সুস্পষ্ট। স্যান্ডারসন আমার অবস্থা শুনলে খুশি হবে। অ্যালারটন ভগ্নীদ্বয় দুজনেই বেশ মজার ও অমায়িক প্রকৃতির মহিলা। দুজনেই অবিবাহিতা, ফলে স্বামী ও সন্তানের অভাব দুজনেরই স্নেহের শেষ কণাটুকু বর্ষিত হচ্ছে এই রুগ্ন ব্যক্তিটির উপর। অবিবাহিতা মহিলারা সংসারে অপ্রয়োজনীয়, এ ধরনের একটা অবিশ্বাস প্রচলিত আছে বলে জানি, কিন্তু আমি ভাবি এদের অভাবে আমাদের মতো অগৃহীতদার অপ্রয়োজনীয় পুরুষদের দশা কী হতো। অ্যান্ডারসন যে কেন আমায় এখানে আসতে বলেছিল তার কারণটা দুই বোনের কথাবার্তায় প্রকাশ পেয়েছে। আসলে আজ অধ্যাপকের আসনে প্রতিষ্ঠিত হলেও স্যান্ডারসনদের জীবনে শুরু হয়েছিল এই গ্রাম্য পরিবেশই। হয়তো ছেলেবেলায় সে এই খামারের আশেপাশে কাকচড়ি তাড়িয়ে বেরিয়েছে। অসমতল উপত্যকার মাঝখানে অবস্থিত এই গ্রামটি ভারী নির্জন, নিস্তব্ধ। এর পথঘাটগুলি ছবির মতো সুন্দর। দুপাশে খাড়াই উঠে গেছে লাইমস্টোনের পাহাড়। এই পাহাড়ের
পাথর এতই নরম যে হাতের চাপে আলগা হয়ে ক্ষয়ে আসে। এখানকার জমির ভিতরটা মনে হলো ফাঁপা। একটা অতিকায় হাতুড়ি দিয়ে যদি এই জমির উপরে ঘা দেওয়া হয় তাহলে বোধহয় তা থেকে গুরুগম্ভীর জয়ঢাকের মতো শব্দ বেরোবে। তেমন জোরে ঘা দিলে হয়তো বা জমি ধসে গিয়ে ভূগর্ভস্থিত কোনো বিশাল সমুদ্রের সন্ধান মিলবে। এসব পাহাড়ের ভিতর জলাশয়ের অস্তিত্ব মোটেই অসম্ভব নয়, কারণ বাইরে থেকে পরিষ্কার দেখা যায় অজস্র জলধারা পাহাড়ের গা বেয়ে নেমে নানান ফাটলের মধ্যে দিয়ে আবার পাহাড়েরই ভিতরে ঢুকে গেছে। এমন বড় বড় ফাটলেও কিছু কিছু রয়েছে, যার মধ্যে দিয়ে কিছু দূর অগ্রসর হলে মনে হয় যেন আঁকা পাকা সুড়ঙ্গ পথ দিয়ে তারা সোজা একেবারে পৃথিবীর অন্তঃস্থলে গিয়ে পৌঁছেছে। আমার সাইকেলের ল্যাম্পটা হাতে নিয়ে এসব গহ্বরের আনাচে কানাচে ঘোরাফেরা করে আমি গভীর আনন্দ পাই। গহ্বরের ছাদে আলো ফেললে দেখা যায় স্ট্যালাইটের কালো ফাঁকে ফাঁকে রূপোলির ঝলমালানি। আলো নেভালে দুর্ভেদ্য অন্ধকার, চালালে আরবোপন্যাসের মায়াপুরীর বর্ণচ্ছটা। এইসব ফাটলের মধ্যে একটির বিশেষত্ব হলো এই যে সেটা মানুষের কীর্তি, প্রকৃতির নয়। ব্লু জোনের কথা আমি এখানে আসার আগে শুনিনি। এক জাতীয় নীল রঙের খনিজ পদার্থের নাম হলো ব্লু জন। এই ধাতু এতই দুষ্প্রাপ্য যে এর তৈরি একটা ফুলদানি বিক্রি হয় আগুনের দামে। আশ্চর্য অন্তর্দৃষ্টি সম্পন্ন রোমানরাই এমন এই অঞ্চলে ব্লু জোনের অস্তিত্ব অনুমান করে পাহাড়ের গায়ে একটা গভীর সুড়ঙ্গ খনন করে। আগাছার জঙ্গলে আবৃত এই সুড়ঙ্গের মুখটাই বলা হয় ব্লু জন গ্যাপ। রোমানদের এই কীর্তির তারিফ না করে উপায় নেই। নোনা ধরা অনেক গহ্বর ভেদ করে চলে গেছে এই সুড়ঙ্গ। অতি সন্তর্পণে অনেক মোমবাতি হাতে মজুদ রেখে এই সুড়ঙ্গ প্রবেশ না করলে এর অন্ধকার জগৎ থেকে আবার বাইরে আলোয় বেরিয়ে আসা একেবারে অসম্ভব। আমি এখনো পর্যন্ত বেশি দূর এগোইনি, তবে আজ সকালে এর মুখটায় দাঁড়িয়ে গহ্বরের অন্ধকারের দিকে চেয়ে মনে মনে প্রতিজ্ঞা করেছি যে আমার স্বাস্থ্য ফিরে পেলে কোনো এক ছুটির দিনে এসে রোম্যানরা ডার্বিশায়ারের পাহাড় ভেদ করে কত দূর ঢুকতে পেরেছিল সেটা যাচাই করে দেখব। এখানকার লোকেরা যে কী পরিমাণ কুসংস্কারে বিশ্বাসী তা ভাবলে অবাক লাগে। এমনকি অ্যামিটেস ছোকরাটিও দেখলাম বাদ যায় না, অথচ সে তো বেশ সুস্থ সবল শিক্ষিত লোক, আর মানুষ হিসেবেও চমৎকার। আমি গহ্বরটার সামনে দাঁড়িয়ে আছি, এমন সময় দেখি সে সামনের মাঠ পেরিয়ে আমারই দিকে এগিয়ে আসছে। এসে বলল, ডাক্তারবাবুর দেখছি এ ব্যাপারে তেমন ভয় ডর নেই। আমি একটু অবাক হয়ে বললাম, ভয়? কিসের ভয়? অ্যামিটেস গহ্বরের অন্ধকারের দিকে আঙুল দেখিয়ে বলল, ওই যিনি থাকেন ওর ভিতরে তার। এইসব পাণ্ডববর্জিত গ্রাম দেশে উদ্ভট সব কিংবদন্তি করে ওঠা বোধহয় খুব সহজ। আমি অ্যামিটেসকে জেরা করে তার এই অদ্ভুত ধারণার কারণ জানলাম। সে বলল, প্রায় নাকি গ্রামের এখান সেখান থেকে একটি যাত্রী করে ভেড়া উধাও হয়। অ্যামিটেসের মতে নাকি সেগুলোকে তুলে নিয়ে যাওয়া হয়। তারা যে আপনা থেকেই ভুল পথে চলে গিয়ে পাহাড়ের খানাখন্দে হারিয়ে যেতে পারে সে কথা বলতে অ্যামিটেস বলল, একবার নাকি এক চাপ রক্ত ও এক গোছা ভেড়ার লোম পড়ে থাকতে দেখা গিয়েছিল। এই ঘটনারও যে একটা অত্যন্ত সাধারণ কারণ থাকতে পারে সেটা বলতে অ্যামিটেস পাল্টা জবাব দিল যে ভেড়াগুলো উধাও হয় নাকি কেবলমাত্র অমাবস্যার রাত্রে। তাতে আমি বললাম যে এসব অঞ্চলে যদি ভেড়াচোর থেকে থাকে তাহলে তারা তাদের কাজের জন্য যে অমাবস্যা রাতটাই বেছে নেবে তাতে আর আশ্চর্য কী। জবাবে অ্যামিটেস বলল, একবার নাকি দেখা গিয়েছিল গ্রামের একটা পাঁচিলের গা থেকে কে যেন বড় বড় পাথরের ইঁট সরিয়ে সেগুলো বহু দূরে ছড়িয়ে ফেলে রেখে এসেছে। আমার মতে এই কাজে অবশ্যই মানুষের অসাধ্য নয়, কিন্তু সবশেষে অ্যামিটেস এক তুরুপের তাস মেরে বসল। সে বলল সে নাকি অদৃশ্য প্রাণীটির গর্জন শুনতে পেয়েছে। গহ্বরের মুখে একটানা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই নাকি এই শব্দ শুনতে পাওয়া যায়।
আর বহুদূর থেকে এলেও সে শব্দের জোর নাকি সহজেই অনুমান করা যায়। কথাটা শুনে আমি না হেসে পারলাম না। আমি জানতাম যে পাহাড়ের ভিতরে যদি জল চলাচল করে তাহলে লাইমস্টোনের ফাঁকে ফাঁকে সেই জলের প্রবাহের শব্দ প্রতিধ্বনিত হয়ে বাইরে থেকে গর্জনের মতো শোনানো কিছুই আশ্চর্য নয়। এভাবে বারবার তার কথার প্রতিবাদ করায় অ্যামিডেস শেষ পর্যন্ত বিরক্ত হয়ে আমায় ছেড়ে চলে গেল। আর তার পর মুহূর্তেই ঘটল এক আশ্চর্য ঘটনা। আমি গহ্বরের মুখটায় দাঁড়িয়ে অ্যামিডেসের কথাগুলো কত সহজে হেসে উড়িয়ে দেওয়া গেল তাই ভাবছি। এমন সময় সত্যিই গহ্বরের ভিতর থেকে এলো এক অদ্ভুত শব্দ। সেই শব্দের সঠিক বর্ণনা দেব কি করে? প্রথমত শুনে মনে হলো সেটা আসছে বহু দূর থেকে, যেন পৃথিবীর একেবারে গভীরে অবস্থিত কোনো জায়গা থেকে। কিন্তু দূর থেকে এলেও শব্দটা রীতিমতো জোরে। জলধারা বা পাথর গড়িয়ে পড়া থেকে যে শব্দ হয় এটা সে জাতের নয়। এ যেন এক তীব্র তীক্ষ্ণ রেশ্বধ্বনির মতো। এই আশ্চর্য অভিজ্ঞতার ফলে কিছুক্ষণের জন্য অ্যামিডেসের কথাগুলো আমাকে নতুন করে ভাবিয়ে তুলল। আমি আরও প্রায় ঘণ্টাখানেক গহ্বরের মুখে দাঁড়িয়ে রইলাম, কিন্তু দ্বিতীয়বার আর সে শব্দ শোনা গেল না। বাড়ি ফিরলাম মনে গভীর বিস্ময় ভাব নিয়ে। অ্যামিডেসের কথায় আমল দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু এটা অস্বীকার করা চলে না যে যে শব্দটা আমি নিজের কানে শুনেছি সেটা ভারী অদ্ভুত। এখনো লিখতে লিখতে যেন কানে সেই শব্দটা শুনতে পাচ্ছি। 20 এপ্রিল। গত 3 দিনে আমি বার কয়েক ব্লু জোন গ্যাপের দিকে গিয়েছি। এমনকি সুড়ঙ্গের ভিতরেও কিছু দূর অগ্রসর হয়েছি, কিন্তু আমার ল্যাম্পের আলো যথেষ্ট জোরালো না হওয়ায় বেশি দূর যেতে সাহস পাইনি। এবারে আরও আধঘাট পেতে যেতে হবে। শব্দটা আর দ্বিতীয়বার শোনার সৌভাগ্য হয়নি। একবার মনে হয়েছে যে প্রথমবারে শোনাটা হয়তো আমার অ্যামিডেসের সঙ্গে কথাবার্তার ফলে আমার কল্পনাপ্রসূত। সমস্ত ব্যাপারটাই যে আজগুবি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যদিও এটা না বলে পারছি না যে গ্যাপের মুখে ঝোপঝাড়ের অবস্থা দেখে এক এক সময় মনে হয়েছে যে কোনো অধিকায় জীব হয়তো তার মধ্যে দিয়ে পথ করে নিয়ে যাতায়াত করছে। মোট কথা, আমার মনে একটা তীব্র কৌতূহল জেগে উঠেছে। অ্যালাটানদের আমি এখনো কিছু বলিনি, কারণ এরাও কুসংস্কার থেকে মুক্ত নন। কিন্তু আমি নিজে আরও অনুসন্ধান করব, আর তার জন্য কিছু মোমবাতিও কিনে রেখেছি। আজ সকালে গ্যাপের কাছাকাছি ঝোপের আশেপাশে কিছু ভেড়ার লোম পড়ে থাকতে দেখলাম। একটা লোমের গোছায় দেখি রক্ত লেগে আছে। বেশ বুঝতে পারি যে পাথুরে জায়গায় চড়ে বেড়ালে ভেড়াগুলো আপনা থেকেই জখম হতে পারে, কিন্তু তাও হঠাৎ ওই লালের ছোপ দেখে পড়াতে কেমন যেন চমকে উঠলাম। রোমানদের কারুকার্যে শোভিত গহ্বরের ওই প্রবেশদ্বার মনের মধ্যে একটা অজানা আতঙ্কের সঞ্চার করল। গহ্বরের অন্ধকারের ভিতর থেকে যেন আদ্যিকালের একটা ভ্যাপসা গন্ধ আসছে। সত্যিই কি কোনো নাম না জানা প্রাণী ওই অন্ধকারের মধ্যে বাস করে? সুস্থ অবস্থায় হয়তো এসব চিন্তা মাথায় আসতো না। অসুখে মানুষের স্নায়ু দুর্বল হয়ে পড়ে, আর তাই তার মনে নানা অসম্ভব কল্পনা দানা বাঁধতে পারে। এইসব ভীতিজনক চিন্তা আমার সংকল্পকে শিথিল করে দিয়েছিল। ভেবেছিলাম গহ্বরের রহস্য রহস্যই থাক, এ নিয়ে আর মাথা ঘামাবো না। কিন্তু আজ রাত্রে আবার নতুন করে উৎসাহ জেগে উঠেছে, আর মনেও অনেকটা জোর পাচ্ছি। আশা করি কাল এ ব্যাপারে আরও কিছু দূর অগ্রসর হতে পারবো। 22 এপ্রিল।
আমি যথাসাধ্য পুঙ্খানুপুঙ্খভাবে কালকের অদ্ভুত অভিজ্ঞতাটা বর্ণনা করার চেষ্টা করছি। কাল যখন আমি ব্লুজন ক্যাপের উদ্দেশ্যে রওনা দিই তখন বিকেল, বলতে দ্বিধা নেই। সেখানে পৌঁছে গহ্বরের দুর্ভেদ্য অন্ধকারের দিকে চাইতেই আবার যেন সেই আশঙ্কার ভাবটা আমার মনে জেগে উঠল। মনে হলো একা না এসে একজন সঙ্গী আনা বোধহয় বুদ্ধিমানের কাজ হতো। যাই হোক, শেষ পর্যন্ত মনে সাহস ফিরিয়ে এনে মোমবাতি জেলে একটা ঝোপের জঙ্গল ভেদ করে গহ্বরের ভিতরে ঢুকলাম। আলকা পাথরে ঢাকা জমির উপর দিয়ে প্রায় 50 ফুট নামার পর একটা রাস্তা পেলাম, যেটা একেবারে পাহাড়ের ভেদ করে সোজা সামনের দিকে চলে গেছে। যদিও আমি জিওলজিস্ট নই, তবু এটুকু বুঝতে পারলাম যে এই পাথর লাইমস্টোনের চেয়ে অনেক বেশি শক্ত জাতের কোনো পাথর, কারণ এর গায়ে প্রাচীন শাবলের দাগ রয়েছে। দেখলে মনে হয় যেন সবে মাত্র খোঁড়া হয়েছে। আমি কোনো মতে হোঁচট খেতে খেতে এই প্রাচীন পাথরের সুড়ঙ্গের মধ্যে দিয়ে এগিয়ে চললাম। আমার হাতের মোমবাতি আমাকে ঘিরে একটা ক্ষুদ্র আলোর গণ্ডি রচনা করেছে। তার ফলে সামনের সুড়ঙ্গ শেষ মাথায় পৌঁছে দেখি সেটা গিয়ে পড়েছে একটা বিশাল নোনাধরা পাথরের গহ্বরে, যার ছাদ থেকে ঝুলে আছে চুনা ঢাকা অসংখ্য লম্বা লম্বা আইসকেল। আবছা আলোয় আরও লক্ষ্য করলাম যে গহ্বরের দেওয়াল ভেদ করে চারিদিক দিয়ে আরও অনেকগুলো জলে ক্ষয়ে যাওয়া রাস্তা এঁকে বেঁকে কোথায় যেন গিয়েছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও এগোবো না ফিরে যাব তাই ভাবছি, এমন সময় আমার পায়ের কাছে একটা জিনিস প্রবলভাবে আমার দৃষ্টি আকর্ষণ করল। গহ্বরের মেঝে অধিকাংশটাই পাথর না হয়ে চুনের আবরণে ঢাকা, কিন্তু একটা জায়গায় বেশ খানিকটা অংশ জুড়ে ছাদ থেকে জল চুইয়ে পড়ে কাদা হয়ে আছে। সেই কাদার ঠিক মাঝখানে দেখলাম একটা প্রকাণ্ড ছাপ, অস্পষ্ট অথচ গভীর। উপর থেকে পাথরের চাই পড়লে যেরকম হয় অনেকটা সেই রকম, কিন্তু কাছাকাছির মধ্যে কোনো আলকা পাথর বা এমন কিছু লক্ষ্য করলাম না যাকে ওই ছাপের জন্য দায়ী করা চলে। অথচ কোনো পরিচিত জন্তুর এত বড় পায়ের ছাপ পড়া সম্ভব নয়, আর জন্তুই যদি হয় তাহলে মাত্র একটা পায়ের ছাপ কেন? যতখানি জায়গা জুড়ে কাদা হয়েছে, কোনো চেনা জন্তু অন্তত আর একটা ছাপ না ফেলে অতখানি জায়গা পেরোতে পারে না। যাই হোক, আমি এই আশ্চর্য ছাপটা পরীক্ষা করে উঠে দাঁড়িয়ে চারদিকে অন্ধকারের দিকে চেয়ে বুঝতে পারলাম আমার বুকের ভিতরে একটা দুরু দুরু কাঁপুনি শুরু হয়েছে, আর তার সঙ্গে আমার হাতের মোমবাতিটাও কিছুতে স্থির রাখতে পারছি না। অবশেষে নিজের মনকে বোঝালাম যে অত বড় ছাপ যখন কোনো পরিচিত জানোয়ারের হতে পারে না, এমনকি হাতিরও নয়, তখন এই ধরনের অমূলক কল্পনাকে প্রশ্রয় দেওয়া মানে আমার কাজের ব্যাঘাত ঘটানো ছাড়া আর কিছুই নয়। আরও এগোনোর আগে আমি একবার যে সুড়ঙ্গটা দিয়ে গহ্বরে এসে পৌঁছেছি তার মুখের চেহারাটা ভালো করে দেখে চিনে রাখলাম। এই কাজটা খুবই দরকারি, কারণ এটা ছাড়া আরও অনেকগুলো রাস্তা গহ্বর থেকে বেরিয়েছে। কোথায় ফিরতে হবে সেটা জেনে নিয়ে অবশিষ্ট মোমবাতি ও দেশলাইয়ের কাঠিগুলো একবার পরীক্ষা করে আমি অসমতল পাথরের উপর দিয়ে গহ্বরের ভিড়ে এগিয়ে চললাম। রওনা হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই আচমকা একটা চরম বিপদের সামনে পড়তে হলো। আমার সামনে দিয়েই বয়ে চলেছিল প্রায় 20 ফুট চওড়া একটা নালা। সেটায় পা না ভিজে টপকে পার হওয়া যায় কোনখান দিয়ে সেটা দেখবার জন্য আমি জলের ধারে হেঁটে চলেছি। এমন সময় নালার উপর একটা পাথরের ঢিবি চোখে পড়ল। আন্দাজে মনে হলো এক লাফে সেই ঢিবিটার উপরে পৌঁছানো যায়, কিন্তু পাথরের তলার দিকটা জলে ক্ষয়ে যাওয়ার ফলে সেটার উপর লাফ দিয়ে পড়তেই পাথরটা কাত হয়ে আমায় ফেলে দিল একেবারে বরফের মতো ঠান্ডা নালার জলে। মোমবাতিটা নিভে গেল সঙ্গে সঙ্গেই।
আর আমি ঘুটঘুটে অন্ধকারে জলের মধ্যে পড়ে অসহায়ভাবে এদিক ওদিক হাতড়াতে লাগলাম। শেষটায় কোনোভাবে দাঁড়িয়ে উঠে নিজের গোয়ার্তুমির কথা ভেবে ভয়ের চেয়ে বেশি হাসি পেল। জ্বলন্ত মোমবাতিটা অবশ্যই জলে পড়ে খোয়া গেছে, কিন্তু আমার পকেটে রয়েছে আরও দুটো, কাজেই চিন্তা নেই। একটা মোমবাতি বার করে সেটা জ্বালাতে গিয়ে বুঝতে পারলাম বিপদটা কোথায় হয়েছে। জলে পড়ার ফলে আমার দেশলাইয়ের বাক্সটা ভিজে একেবারে সপসপা হয়ে গিয়েছে, ফলে সেটাতে আর কোনো কাজেই দেবে না। এবার সত্যি করেই আমার রক্ত হিম হয়ে গেল। অন্ধকারের নমুনাটাও এবার বেশ বুঝতে পারলাম। চারদিক থেকে সে অন্ধকার যেন আমায় ঘিরে চেপে ধরেছে। হাত দিয়ে যেন সে অন্ধকারের ঘনত্ব অনুভব করা যায় না। আমি কোনো রকমে নিজেকে সংযত করার চেষ্টা করলাম। গহ্বরের দিক কোন দিকে কি আছে সেটা প্রাণপণে মনে করবার চেষ্টা করলাম, কিন্তু সে চেষ্টাও বৃথা, কারণ চিনে রাখার মতো যা কিছু দেখে রেখেছিলাম তা সবই দেওয়ালের উপর দিকে। সুতরাং মেঝে হাতড়ে কোনো ফলই হবে না। তাও হয়তো দেওয়ালের গায়ে হাত দিয়ে বুলিয়ে সাবধানে এগোলে আবারও রোমান সুড়ঙ্গর মুখটা পৌঁছানো যেতে পারে, এই মনে করে আমি এক পা দু পা করে দেওয়ালের দিকে আন্দাজ করে এগোতে লাগলাম। অচিরেই বুঝতে পারলাম এই চেষ্টায় কোনো ফল হবে না। ওই পেয়ারা অন্ধকার 10-12 পা হাঁটার পরেই বুঝলাম যে এই অবস্থায় দিক বিদিক জ্ঞান বজায় রাখা অসম্ভব। নালার কুলকুল শব্দ থেকে অবশ্য বুঝতে পারছিলাম সেটা কোনখান দিয়ে বইছে, কিন্তু সেটা থেকে সামান্য দূরে গেলেই নিজেকে সম্পূর্ণ অসহায় মনে হচ্ছিল। বুঝলাম এই অবস্থায় গহ্বর থেকে বেরোনোর কোনো উপায় নেই। আমি আবার সেই পাথরটার উপর বসে আমার শোচনীয় অবস্থা সম্বন্ধে ভাবতে আরম্ভ করলাম। আমি যে ব্লু জোন গহ্বরের অভিযানের উদ্দেশ্যে বেরিয়েছিলাম সে কথা আমি কাউকে বলিনি। সুতরাং আমি হারিয়ে গেলেও আমাকে খুঁজতে কোনো সার্চ পার্টি যে এদিকে আসবে এমন কোনো আশাও নেই। একমাত্র নিজের উপস্থিত বুদ্ধি ছাড়া আমার আর কোনো অবলম্বন নেই। মুক্তির উপায় যেটা রয়েছে সেটা হলো কোনো একটা পন্থা বার করে দেশলাইগুলোকে শুকিয়ে নেওয়া। আমি যখন জলে পড়েছিলাম তখন আমার শরীরের একটা দিকই ভিজেছিল, পা দিকের কাঁধটা জলের উপর ছিল। আমি দেশলাইয়ের বাক্সটা বার করে সেটাকে আমার বাঁ বগলের তলায় চেপে বসে রইলাম। শরীরের উত্তাপ সেটাকে শুকনো করার কাজে নিশ্চয়ই কিছুটা সাহায্য করবে, তবে কমপক্ষে ঘণ্টাখানেকের আগে মোমবাতি চালানোর কোনো সম্ভাবনাই নেই, এবং এই ঘণ্টাখানেক চুপচাপ বসে থাকা ছাড়া আর কোনো গতি নেই। আসবার সময় কিছু বিস্কিট পকেটে পুরে এনেছিলাম, তারই একটা মুখে দিয়ে চিবোতে লাগলাম। বিস্কিটের শুকনো ভাবটা কাটানোর জন্য যে নালায় আমার পতন হয়েছিল তারই খানিকটা জল আছড়া করে তুলে মুখে ঢেলে দিলাম। খাওয়া শেষ হলে পর নিজের শরীরটাকে ঢিবির ওপর একটু এদিক ওদিক নেড়ে ঠেস দেওয়ার একটা জায়গা বার করে পা ছড়িয়ে চিত হয়ে শুয়ে পড়লাম। গহ্বরের স্যাঁতস্যাঁতে ঠান্ডা বেশ তীব্রভাবেই অনুভব করছিলাম, কিন্তু মনকে বোঝালাম যে আধুনিক চিকিৎসকদের মতে আমার যে রোগ তাতে জানলা খুলে শোয়া এবং শীত গ্রীষ্মের নির্বিশেষে প্রাকৃতিক পরিবেশে বিচরণ এ দুটোর কোনোটাই নিষিদ্ধ নয়। ক্রমে গহ্বরের দুর্ভেদ্য অন্ধকার ও নালার একঘেয়েমি কুলকুলানি আমায় তন্দ্রাচ্ছন্ন করে ফেলল। কতক্ষণ এইভাবে ছিলাম জানি না, ঘণ্টাখানেক কিংবা তারও হয়তো কিছু বেশি। এমন সময় হঠাৎ আমাকে সম্পূর্ণ সজাগ করে ঢিবির উপর সোজা হয়ে উঠে বসতে হলো। আমার কানে একটা শব্দ এসেছে, যেটা নালার শব্দের চেয়ে একেবারে আলাদা। শব্দটা এখন আর নেই, কিন্তু তার প্রতিধ্বনি এখন
এখনো আমার কানে বাজছে। এটা কি মানুষের পায়ের শব্দ? আমাকে খুঁজতে এসেছে কি কোনো দল? কিন্তু তাই যদি হয় তাহলে তো তারা আমার নাম ধরে ডাকবে। যা শুনছি তা তো মানুষের গলার শব্দ নয়। আমি দুরু দুরু বক্ষে দম প্রায় বন্ধ করে বসে রইলাম। ওই যে আবার সেই শব্দ, ওই আবার। এবার আর থামা নেই, এক ডানা শব্দ আসছে, কোনো জানোয়ারের পদক্ষেপের শব্দ। ধুম 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 ধুম। কি বিশাল এই পদধ্বনি! জানোয়ারটি যে আয়তনে বিরাট তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু মনে হয় পায়ের তলাগুলো নরম হওয়ার ফলে শব্দটা খানিকটা চাপা। এই অন্ধকারেও সেই পদক্ষেপ বিন্দু মাত্র ইতস্তত ভাব নেই, আর এতেও কোনো সন্দেহ নেই যে সেটা আমার দিকেই আসছে। পায়ের আওয়াজ শুনতে শুনতেই আমার গায়ের রক্ত হিম হয়ে এলো। কোনো অজ্ঞাত প্রাণী অন্ধকারের বাধা অগ্রাহ্য করে এগিয়ে আসছে। আমি পাথরের উপর শটান শুয়ে পড়ে নিজেকে যতটা সম্ভব অদৃশ্য করে ফেলার চেষ্টা করলাম। শব্দটা এগিয়ে আসতে আসতে হঠাৎ থেমে গেল। তারপর শুরু হলো একটা সপাত সপাত আওয়াজ। চন্দুটা নালার জল খাচ্ছে। তারপর একটুখানি চুপচাপ, কেবল মধ্যে মধ্যে প্রচণ্ড নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ আর নাক টেনে গন্ধ শোকার আওয়াজ। চন্দুটা কি আমার অস্তিত্ব টের পেয়ে গেল নাকি? আমার নিচের নাক তখন একটা বিশ্রী বুনো গন্ধে ভরে আছে। তারপর আবার শুরু হলো পায়ের শব্দ, আর সেটা যেন নালার এদিক আমার কাছেই। আমার হাত কয়েকের মধ্যে কিছু আলকা পাথর খড়বড় করে নড়ে উঠল। আমি নিঃশ্বাস বন্ধ করে পাথরের উপর ঘাপটি মেরে বসে রইলাম। তারপর শুনলাম পায়ের শব্দ পিছিয়ে যাচ্ছে। জলের ছপছপানি শুনে বুঝলাম জন্তুটা নালা পেরিয়ে উল্টো দিকে চলে যাচ্ছে। ক্রমে যেদিক দিয়ে শব্দটা এসেছিল সেই দিকেই আবার সেটা মিলিয়ে গেল। আমি বেশ কিছুক্ষণ পাথরের উপর পড়ে রইলাম। ভয় নড়বার শক্তি ছিল না। শব্দটার কথা বারবার মনে পড়তে লাগলো, আর অ্যামিডেসের আতঙ্কের কথা। আমার নরম কাদার উপর সেই বিরাট পায়ের ছাপের কথা। এখন আর কোনো সন্দেহ নেই যে পাহাড়ের এই গহ্বরের কোনো এক নাম না জানা ভয়াবহ অতিকায় প্রাণী বাস করছে। সেটা যে কেমন দেখতে তা এখনো অনুমান করতে পারিনি, তবে এটুকু জানি যে সেটা আয়তনে বিরাট এবং আশ্চর্য দ্রুত গতি। সাধারণ বুদ্ধিতে বলে এমন জানোয়ার অসম্ভব, কিন্তু আমার আজকের অভিজ্ঞতা এর বিপরীত সাক্ষ্য দিচ্ছে। এই দুইয়ের দ্বন্দ্ব আমার মনকে অস্থির করে তুলল। অবশেষে মনকে বোঝালাম যে আমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছি। আমার রুগ্ন অবস্থায় আমার মনে এক কাল্পনিক বিভীষিকার সৃষ্টি করেছে। কিন্তু এবার যে ঘটনাটা ঘটল তাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না। আমার দেশলাই এতক্ষণে শুকিয়ে এসেছে মনে করে আমি বগল থেকে সেটা বার করে একটা কাঠি নিয়ে পরীক্ষা করে দেখলাম। গহ্বরের ফাটলে হাত ঢুকিয়ে বাক্সের গায়ে কাঠি ঘষতেই ফস করে জ্বলে উঠল। মোমবাতি জ্বালিয়ে যেদিকে জানোয়ার গেছে সেদিকে একবার ভয়ে ভয়ে দেখে নিয়ে রোমান সুড়ঙ্গের দিকে রওনা দিলাম। যাওয়ার পথে জমির নরম অংশটাতে চোখ পড়তেই দেখলাম আগের ছাপের মতো আরও 3টে টাটকা ছাপ সেখানে পড়েছে। সেই রকমই গভীর, সেই রকমই বিরাট।
এ দৃশ্য আবার নতুন করে যেন ভয়ের আমার হৃদকম্প শুরু করলো। আমি মোমবাতির শিখাটা হাতে দিয়ে আড়াল করে প্রাণবনে সুড়ঙ্গ পথের দিকে দৌড় দিলাম। এক নিঃশ্বাসে দরজার মুখ দিয়ে বেরিয়ে কাঁটা ছোপ ভেদ করে হাঁপাতে হাঁপাতে বাইরের ঘাসের উপর হুমড়ি খেয়ে পড়লাম। মাথার উপর আকাশ তখন অজস্র তারা ঝলমল করছে। বাড়ি পৌঁছালাম রাত 3টে। আজ পর্যন্ত আমার স্নায়ুর রন্ধ্রে রন্ধ্রে আতঙ্ক ও উত্তেজনার শিহরণ রয়েছে, কিন্তু এখনো আমি কাউকে কিচ্ছু বলিনি। এই ব্যাপারে খুব সাবধানে এগোতে হবে। এখানকার সরল গ্রাম্য অধিবাসীরা বা নিরীহ অ্যালাডেনদের ভগিনীদ্বয় আমার এই ঘটনার কথা শুনলে কি মনে করবে জানি না। আমার এখন এমন কারুর কাছে যাওয়া উচিত যাকে ঘটনাটা বললে সে একটা উপায় বাতলে দিতে পারবে। 25শে এপ্রিল। গহ্বরের অভিজ্ঞতার পর 2 দিন আমি শয্যাশায়ী ছিলাম। গত কয়েকদিনের মধ্যে আমার এমন আর একটা অভিজ্ঞতা হয়েছে যাতে অন্যটার চেয়ে কিছু কম ধাক্কা খাইনি। আগেই বলেছি, আমি এমন একজনের অনুসন্ধান করছিলাম যে আমাকে কিছুটা পরামর্শ দিতে পারবে। এখান থেকে কয়েক মাইল দূরে মার্ক জনসন বলে এক ডাক্তার থাকেন। প্রফেসর স্যান্ডারসনের এই ডাক্তারটির সঙ্গে পরিচয় করিয়ে একটা চিঠি আমাকে দিয়ে দিয়েছিলেন। আমি একটু সুস্থ হয়ে ভদ্রলোকের সঙ্গে দেখা করে তাকে ঘটনাটা খুলে বললাম। তিনি মনোযোগ সহকারে সব কিছু শোনার পর আমার স্নায়বিক প্রতিক্রিয়া ও আমার চোখের মণি খুব ভালো করে পরীক্ষা করে দেখলেন। দেখা শেষ হলে পর তিনি কোনো আলোচনার দিকে না গিয়ে সোজাসুজি বললেন যে আমার ব্যাপারটা সম্পূর্ণ তাঁর আওতার বাইরে, তবে কাসেলটনে মিস্টার পিকটন বলে এক ভদ্রলোক থাকেন, তাঁর সঙ্গে দেখা করে আমার ঘটনাটা তাঁকে আত্মপান্ত জানানো দরকার। তিনি নাকি একমাত্র ব্যক্তি যিনি আমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারেন। অগত্যা স্টেশন থেকে 10 মাইল দূরে একটা ছোট্ট শহরে গিয়ে হাজির হতে হলো। শহরের এক প্রান্তে একটা সম্ভ্রান্ত অট্টালিকার সামনে কেটের গায়ে পিতলের ফলকে পিকটনের নাম থেকে বুঝলাম তিনি এখানকার একজন গণ্যমান্য ব্যক্তি। দরজায় বেলটা টেপার সময় মনে কেমন একটা খটকা লাগলো। কাছাকাছি একটা দোকানে গিয়ে মালিক পিকটন সাহেবের সম্বন্ধে জিজ্ঞেস করায় তিনি একগাল হেসে বললেন, সে কি জানেন না? উনি যে এই তল্লাটের সবথেকে নাম করা মাথার ব্যামোর ডাক্তার, ওই তোর পাগলা গারদ। বলা বাহুল্য, আমি আর এক মুহূর্তও সেখানে না থেকে সোজা আমার গ্রামে ফিরে এলাম। চুল হয়ে যাক এইসব পণ্ডিত লোক, এরা যেন এদের জ্ঞানের সংকীর্ণ গণ্ডির বাইরে কোনো কিছুই স্বীকার করতে চান না। অবশ্য এখন ঠান্ডা মাথায় বুঝতে পারছি যে হ্যামিডেসের সঙ্গে যে ব্যবহারটা করেছি, জনসনও আমার সঙ্গে ঠিক সেই একই ব্যবহার করেছে। 27শে এপ্রিল। ছাত্রাবস্থায় সাহস ও উদ্যমের জন্য আমার বেশ খ্যাতি ছিল। একবার গোল্ড ব্রিজের এক হানাবাড়িতে রাত কাটাবার কথা উঠলে আমি প্রথম এগিয়ে গিয়েছিলাম। এখন আমার বয়স 35। তাহলে কি বয়স বাড়ার ফলেই আমার সাহস কমেছে, নাকি আমার রোগই এর কারণ? গহ্বর আর তার অধিবাসীর কথা ভাবলে এখনও আমার মনে আতঙ্ক উপস্থিত হয়। এই অবস্থায় কি করা যায়, এই প্রশ্ন প্রতি মুহূর্তে আমাকে ভাবিয়ে তুলেছে। কাউকে কিছু না বলে যদি চুপচাপ বসে থাকি তাহলে হয়তো গহ্বরের রহস্য চিরকালই রহস্যই থেকে যাবে। আবার যদি সকলের কাছে সব কিছু প্রকাশ করে ফেলি তাহলে হয়তো সারা গ্রাম জুড়ে একেবারে আতঙ্কের বন্যা বয়ে যাবে। আর না হলে তো এরা আমাকে পাগল ভেবে সেই গারদেই চালান দেবে। সবচেয়ে ভালো পন্থা বোধ হয় আরও কিছুদিন অপেক্ষা করে আরও ভালোভাবে আঁটঘাট বেঁধে আর একবার গহ্বরের অভিযান। আমি এর মধ্যেই ক্যাসেলটনে গিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে এনেছি। তার মধ্যে প্রধান হলো একটা অ্যাসিটিলিন ল্যাম্প ও একটা দোনলা বন্দুক। দ্বিতীয়টা অবশ্য ধার করতে হয়েছে, কিন্তু 1 ডজন ভালো কার্তুজ আমি নিজে পয়সা খরচ করে কিনেছি।
যা আছে তাতে একটা আস্ত গন্ডার অনায়াসে ধরাশায়ী করা চলে। মোট কথা, আমার গুহাবাসী বন্ধুটির সঙ্গে সাক্ষাতের জন্য আমি প্রস্তুত। কিছুটা স্বাস্থ্যোন্নতি ও আরও খানিকটা মনের জোর পেলেই আমি যুদ্ধাং দেহি বলে বেরিয়ে পড়ব। কিন্তু আপাতত এই জানোয়ারটি ঠিক কোন জাতের সে প্রশ্নে আমার ঘুম নষ্ট হতে চলেছে। একের পর এক নানান জবাব আমি নিজেই বাতিল করে দিয়েছি। ভেবে ভেবে কোনো কুল কিনারা পাচ্ছি না। এটা যে একটা রক্ত মাংসের জ্যান্ত জানোয়ার সেটা তো তার চিৎকার আর তার পায়ের ছাপ দেখেই প্রমাণ হয়। তাহলে কি হিংস্র ড্রাগন জাতীয় যেসব প্রাণীর কথা আমরা রূপকথায় পড়েছি সেগুলো আসলে কাল্পনিক নয়? তাদের খানিকটা অংশ কি আসলে সত্যি? এবং সেই সত্যটুকু প্রমাণ করার ভার কি শেষটায় আমার উপর পড়ল? 3রা মে। কদিন যাবৎ এখানকার বসন্তকালের খামখেয়ালি আবহাওয়াটা আমাকে বেশ কাবু করেছে। আর এই কদিনের ভিতরেই এমন কিছু উদ্ভট ঘটনা ঘটেছে যার তাৎপর্য কেবল আমিই বুঝি। রাতগুলো মেঘলা হওয়ায় 3 দিন চাঁদের আলো ছিল না। এর আগে ঠিক এমন রাত্রেই একটি ভেড়া উধাও হয়েছে। গত কয়েক রাত্রেও ভেড়া লোপ পেয়েছে। অ্যালাটানদের 2টি, ক্যাটওয়াকের বুড়ো পিয়ারসনের 1টি ও মিসেস মুলটেনের 1টি। 3 রাত্রে 4টি ভেড়া উধাও। কোনো চিহ্নই পাওয়া যায়নি সেগুলোর। ফলে চতুর্দিকে নানা রকম গুজব রটেছে। কেউ বলে এটা ভেড়া চোরের কাজ, কেউ বলে আশেপাশে নাকি বেদেরা আস্তানা গেড়েছে, এ তাদেরই কাজ। কিন্তু এর চেয়েও গুরুতর একটা ঘটনা ঘটেছে গত কদিনের মধ্যে। অ্যামিডেস নিখোঁজ। গত বুধবার রাত্রে সে নাকি তার বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। অ্যামিডেসের আত্মীয় স্বজন নেই, তাই তার অন্তর্ধান তেমন একটা চাঞ্চল্যের সৃষ্টি করেনি। লোকে বলেছে সে নাকি অনেক টাকা ধারত, তাই জন্য কোনো জায়গায় চাকরি নিয়ে চলে গেছে। সেখান থেকে কদিনের মধ্যেই হয়তো তার জিনিসপত্র চেয়ে পাঠাবে। আমার নিজের কিন্তু অন্যরকম আশঙ্কা হচ্ছে। আমার বিশ্বাস ভেড়া চুরির ব্যাপারটা কোনো একটা বিহিত করতে গিয়েই সে প্রাণ হারিয়েছে। হয়তো সে নিজে ওই অজ্ঞাত জীবটির অপেক্ষায় ওঁত পেতে বসেছিল, আর সেটা উল্টে তাকেই আক্রমণ করে তার গহ্বরের ডেরায় নিয়ে গিয়ে ফেলেছে। বিংশ শতাব্দীতে ইংল্যান্ডের মতো সভ্য দেশে এ ধরনের ঘটনা ভাবতেও অবাক লাগে, যদিও আমার মতে এটা মোটেই অসম্ভব নয়। আর সত্যি যদি তাই হয়, তাহলে কি আমার এই ব্যাপারে একটা দায়িত্ব নেই? আমি যখন এতদূর জেনেইছি, তখন আমার কর্তব্য এটার একটা প্রতিকারের চেষ্টা করা, সম্ভব হলে নিজেই। আজকের একটা ঘটনার পর আমি স্থির করেছি নিজেই এ ব্যাপারে একটা কিছু করব। সকালে স্থানীয় পুলিশ স্টেশনে গিয়েছিলাম। ইন্সপেক্টর সাহেব গভীরভাবে আমার বক্তব্য একটা মোটা খাতায় তুলে নিয়ে আমাকে নমস্কার করে বিদায় দিলেন। বাইরে বেরোতে না বেরোতেই শুনতে পেলাম তার অট্ট হাসি। বুঝতে পারলাম তিনি তার সাঙ্গপাঙ্গদের কাছে কাহিনীটা বেশ রসিয়ে রসিয়ে পুনরাবৃত্তি করছেন। ঠিক 1.5 মাস পর আমার খাটে বালিশের উপর পিঠ দিয়ে বসে আমি আবার ডায়েরি লিখছি। শরীর ও মন বিপর্যস্ত, বিহ্বল হয়ে আছে। যে সংকটের সামনে পড়তে হয়েছিল আর কোনো মানুষের ভাগ্যে তেমন হয়েছে কিনা জানি না, কিন্তু আমার উদ্দেশ্য সফল হয়েছে। ব্লু জন গ্যাপের বিভীষিকা চিরকালের মতো বিদায় হয়েছে। জনসাধারণের মঙ্গলের জন্য আমার মতো রুগ্ন ব্যক্তির পক্ষেও কিছু করা সম্ভব হয়েছে।
এবারে যথাসম্ভব পরিষ্কারভাবে যা ঘটেছিল তার বিবরণ দিই। তেশরামের রাতটা ছিল অন্ধকার ও মেঘাচ্ছন্ন। ঠিক যেমন রাত্রে নাম না জানা জানোয়ারটা হানা দিতে বেরোয়। রাত 11টায় হাতে লণ্ঠন ও বন্দুক নিয়ে আমি বাড়ি থেকে রওনা দিলাম। যাওয়ার আগে টেবিলের উপর একটা কাগজ লিখে গেলাম যে আমি যদি না ফিরি তাহলে যেন ব্লু জন ক্যাপের আশেপাশে আমার অনুসন্ধান করা হয়। রোমান সুড়ঙ্গের মুখটাতে পৌঁছে কাছাকাছি একটা পাথরের ঢিবি বেছে নিয়ে লন্ডনের ঢাকনাটা বন্ধ করে হাতে বন্দুক নিয়ে ঢিবিটার উপর ঘাপটি মেরে বসে রইলাম। এই বসে থাকার যেন আর শেষ নেই। উপত্যকাটার চারিদিকে টিপ টিপ করছে কৃষকদের বাড়ির বাতিগুলো। দূর থেকে ঘন্টায় ঘন্টায় ভেসে আসছে চ্যাপেল লিডেল গির্জার ঘড়ির ঢং ঢং শব্দ। আশেপাশে অন্য লোকজন যে রয়েছে তার চিহ্নগুলোও যেন আমার একাকিত্বকে আরও করুণ ও দুর্বিষহ করে তুলেছিল। এক এক সময় মনে হচ্ছিল আমার অভিযানে জলাঞ্জলি দিয়ে সব ছেড়ে ছুড়ে বাড়ি ফিরে যাই। কিন্তু মানুষের মনে আত্মসম্মান বোধটা এত গভীর ও বদ্ধমূল যে একটা কোনো সংকল্প নিয়ে একবার অগ্রসর হলে মাঝপথে ফিরে আসা ভারী মুশকিল। সেই কারণে সেদিন আমি গহ্বরের মুখ থেকে ফিরে আসতে পারিনি। আর যাই হোক, আমি কাপুরুষ এই অপবাদ আমাকে কেউ দিতে পারবে না। দূরের গির্জার ঘড়িতে 12টা বাজল, তারপর 1টা, তারপর 2টো। এই সময়টা অন্ধকারের সবচেয়ে গভীর। তারাহীন আকাশের নিচে মেঘ ভেসে যাচ্ছে। পাহাড়ের ফাটলে কোথায় যেন একটা পেঁচা ডেকে উঠল। এছাড়া শুধু এক ঝিরঝিরে হাওয়ার শব্দ, আর সব চুপ। এমন সময় হঠাৎ কানে এলো এক পরিচিত আওয়াজ, তুম 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 তুম। আর তার সঙ্গে পায়ের ধাক্কায় পাথর গড়িয়ে যাওয়ার শব্দ। ক্রমে এদিকে আসছে শব্দটা, কাছে, আরো কাছে। এবার সুড়ঙ্গের মুখে ঝোপঝাড় খচমচ করে উঠল। মুহূর্তেই আবছা অন্ধকারের ভিতর দিয়ে সৃষ্টি ছাড়া নাম না জানা অতিকায় কি যেন একটা প্রায় নিঃশব্দে দ্রুতপদে গুহা থেকে বেরিয়ে আমার ঠিক পাশে দিয়ে গিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। ভয় আমার নিঃশব্দ বন্ধ হয়ে আসছে। বুঝতে পারলাম এতক্ষণ অপেক্ষা করা সত্ত্বেও আমার মনটা এই অপ্রত্যাশিত ও ভয়ঙ্কর অভিজ্ঞতার জন্য মোটেই প্রস্তুত ছিল না। এবার আমার সমস্ত সাহস সঞ্চয় করে জানোয়ারটার ফেরার অপেক্ষায় বসে রইলাম। গহ্বরের বাইরে শান্তিময় নিরুদ্বেগ পরিবেশ থেকে বোঝার কোনো উপায় নেই যে এক বিপুল পিতঘুটে প্রাণী এই সবে মাত্র সেখানে হানা দিতে বেরিয়েছে। সেটা কত দূরে যাবে, কি মতলবে গেছে, কখন ফিরবে, সেসব জানার কোনো উপায় নেই। পাথরের উপর বন্দুকের নলটাকে বসিয়ে মনে মনে প্রতিজ্ঞা করলাম যে দ্বিতীয়বার আর সংকট মুহূর্তে সাহস হারাবো না। যত বড় দুশ্মনী হোক, এবার তার বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। সজাগ থাকা সত্ত্বেও জানোয়ারটা যে কখন ফিরে এলো সেটা টেরই পাইনি। হঠাৎ সামনে চেয়ে দেখি আবার সেই অতিকায় জানোয়ার ঘাসের উপর দিয়ে নিঃশব্দে হেঁটে ব্লু জন সুড়ঙ্গের দিকে আসছে। আবার অনুভব করলাম বন্দুকের ঘোড়া উপর রাখা আমার ডান হাতের তর্জনীটা অবশ হয়ে আসছে। প্রাণপণ চেষ্টা করে কোনো রকমে আমার জোর ভাবটাকে কাটিয়ে উঠলাম।
ঝোপঝাড় ভেদ করে জানোয়ারটা গুহার ভিতরে ঢুকে প্রায় অদৃশ্য হয়ে এসেছে। এমন সময় আমি বন্দুকে ঘোড়া টিপে দিলাম। বারুদের ঝলসানিতে এক মুহূর্তের জন্য দেখতে পেলাম এক প্রকাণ্ড লোমশ ছাই রঙের জানোয়ার। নিচের দিকের রংটা ফিকে হয়ে আসছে। বেঁটে বেঁটে বাঁকানো পায়ের উপর যেন আলিশান শরীরটাকে এগিয়ে নিয়ে চলেছে। এক ঝলকে দেখা, আর তারপরেই শুনলাম খড়বড় শব্দ। আলকা পাথরের উপর দিয়ে নেমে জানোয়ারটা চলেছে এক গর্তের দিকে। আমার মাথায় তখন যেন খুব চাপল। ভয় ডর সব দূর করে দিয়ে এক লাফে পাথরের উপর থেকে নেমে বন্দুক ও লণ্ঠন হাতে সুড়ঙ্গের ভিতর ছুটে চললাম জানোয়ারটার উদ্দেশ্যে। আমার লণ্ঠনের উজ্জ্বল রশ্মি সামনের অন্ধকার ভেদ করে চলেছে। সেই 2 সপ্তাহ আগের টিমটিমে মোমবাতির আলো নয়। কিছুটা পথ দৌড়ানোর পরেই জানোয়ারটাকে দেখতে পেলাম। সুড়ঙ্গর এপাশ ওপাশ জুড়ে থপথপিয়ে এগিয়ে চলেছে, আর তার পায়ের লম্বা লম্বা রুক্ষ লোম চলার সঙ্গে সঙ্গে দুলছে। লোম দেখে যদিও ভেড়ার কথা মনে হয় না, আয়তনে জানোয়ারটা সবচেয়ে বড় হাতির চেয়েও বেশ খানিকটা বড়, আর যত লম্বা ততই যেন চওড়া। পাহাড়ের সুড়ঙ্গের ভিতর দিয়ে এই বিরাট বিভৎস জানোয়ারটার পিছনে ধাওয়া করার সাহস আমি কোথা থেকে পেলাম জানি না। আদিম শিকারের নেশা যখন মানুষকে পেয়ে বসে, আর সেই শিকার যদি চোখের সামনে পালায়, তাহলে মানুষ যেন দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে তার পিছনে ছোটে। তুলনা বন্দুক হাতে তাই আমি ছুটে চলেছি এই দানবের পিছনে। জানোয়ারটা যে রীতিমতো দ্রুত গতি, সেটা আমি আগেই লক্ষ্য করেছিলাম। এবারে বুঝলাম যে তার আর একটি মারাত্মক গুণ আছে, সেটা হলো শয়তানি বুদ্ধি। হাব ভাব দেখে মনে হয়েছিল সে বুঝি প্রাণের ভয় পালাচ্ছে। সে যে আবার উল্টো মুখো ঘুরে রুখে দাঁড়াতে পারে, সেটা আমি স্বপ্নেও ভাবিনি। আগেই বলেছি, সুড়ঙ্গটা গিয়ে পড়েছে একটা বিরাট গহ্বরে। কিছুক্ষণ দৌড়ানোর পর সেই গহ্বরটাতে পৌঁছতে হঠাৎ জানোয়ারটা থমকে থেমে আমার দিকে ফিরে তাকালো। লণ্ঠনের সাদা আলোতে তার যা চেহারা দেখলাম, তা আমি জীবনে ভুলতে পারবো না। ভাল্লুকের মতো হিংস্র ভঙ্গিতে সামনের 2 পা শূন্যে তুলে দাঁড়িয়ে আছে পরপর প্রমাণ জানোয়ারটা। আয়তনে ভাল্লুকের 10 গুণ। উঁচানো 2 পাথরে থাবা লম্বা তীক্ষ্ণ বেঁকানো নখ, বিভৎস বিকৃত হাঁ করা লাল মুখে ধারানো তাঁতের শাড়ি। ভাল্লুকের সঙ্গে পার্থক্য কেবল একটা ব্যাপারে। সেই ব্যাপারে এটার সঙ্গে পৃথিবীর আর কোনো জানোয়ারের মিল নেই। সেটা হলো জানোয়ারটা ঠিকরে বেরিয়ে আসা দৃষ্টিহীন, মনিহীন, চলন্ত বলের মতো 2 চোখ। কি দেখলাম সেটা ভালো করে বোঝার আগেই জানোয়ারটা থাবা উঁচিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। তারপরেই আমার হাত থেকে লন্ডনটা ছিটকে পড়ে ভেঙে চুরমার হয়ে যাওয়া ছাড়া আমার আর কিছুই মনে নেই। যখন জ্ঞান হলো, তখন দেখি আমি অ্যালাটনদের বাড়িতে আমার খাটের উপর শুয়ে আছি। ব্লুজন ক্যাপের ঘটনাটার পর 2 দিন কেটে গেছে। মাথায় চোট লেগে অজ্ঞান হয়ে বাঁ পায়ের হাড় ও পাঁজরের 2 হাড় ভাঙা অবস্থায় আমি সারা রাত ওই গুহার মধ্যে পড়েছিলাম। পরদিন সকালে আমার লেখা চিঠি খুঁজে পেয়ে জনাদশেক চাষা দল বেঁধে গিয়ে আমায় খুঁজে বার করে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে। সেই থেকে সমানে নাকি আমি প্রলাপ বকেছি। জানোয়ার জাতীয় কিছু নাকি এদের চোখে পড়েনি। আমার বন্দুকের গুলি যে কোন প্রাণীকে জখম করেছে তার প্রমাণ হিসাবে কোনো রক্তচিহ্ন নাকি এদের দেখতে পাইনি। আমার নিজের অবস্থা এবং জমিতে কিছু অস্পষ্ট দাগ ছাড়া আমার কাহিনীর সত্যতা প্রমাণ করার মতো কিছুই নাকি পাওয়া যায়নি। এই ঘটনার পর 1.5 মাস কেটে গেছে। আমি এখন বাইরের বারান্দায় বসে রোদ পোয়াচ্ছি।
আমার ঠিক সামনেই খাড়া পাহাড়, তার পাংশুটে পাথরের গায়ে ওই যে দেখা যাচ্ছে ব্লুজন সুড়ঙ্গের মুখ। কিন্তু ওটা আর আমার মনে ভীতি সঞ্চার করে না। আর কোনোদিনই ওই সুড়ঙ্গের ভিতর থেকে কোনো ভয়ঙ্কর প্রাণী মনুষ্য জগতে হানা দিতে বেরোবে না। বিজ্ঞানবিদ অথবা বিদ্যা দিগ্গজ অনেক সম্ভ্রান্ত বাবুরা হয়তো আমার কাহিনীকে হেসে উড়িয়ে দেবেন, কিন্তু এখানকার দরিদ্র সরল গ্রামবাসীরা আমার কথা এক মুহূর্তের জন্যও অবিশ্বাস করেনি। এ সম্পর্কে কাসলটেন কোরিয়ার পত্রিকার মন্তব্য তুলে দিলাম। আমাদের পত্রিকার অথবা ম্যাটলক, বক্সটন ইত্যাদি অঞ্চলে যেসব পত্রিকা সংবাদদাতারা উক্ত ঘটনার তদন্ত করিতে আসিয়াছেন, তাহাদের কাহারও পক্ষে গহ্বরের প্রবেশের করিয়া ডক্টর জেমস হার্ট ক্যাসেলের বিচিত্র কাহিনীর সত্য মিথ্যা বিচার করিবার কোনো উপায় ছিল না। উক্ত ঘটনা সম্পর্কে কি করণীয় তাহা স্থানীয় অধিবাসীগণ নিজেরাই স্থির করিয়া প্রত্যেকেই গুহার প্রবেশদ্বারটি প্রস্তর দ্বারা বন্ধ করিতে তৎপর হইয়াছিল। গহ্বরের সম্মুখস্থল ঢালু রাস্তা দিয়া বৃহৎ বৃহৎ প্রস্তরখণ্ড গড়াইয়া লইয়া সুড়ঙ্গ দ্বারটি তাহারা সম্পূর্ণ বন্ধ করিয়া দিতে সক্ষম হইয়াছে। এই চাঞ্চল্যকর ঘটনাটির পরিসমাপ্তি ঘটে এইভাবে। স্থানীয় বাসিন্দাগণ ঘটনাটি সম্পর্কে বিভিন্ন মত পোষণ করেন। কেহ কেহ বলেন রুগ্ন অবস্থায় ডক্টর হার্ট ক্যাসেলের মস্তিষ্ক বিকৃত ও তজন্নিত উদ্ভট কল্পনাদির কারণ। ইহাদের মতে কোনো ভ্রান্ত অথচ দৃঢ় বিশ্বাস তাহাকে গহ্বরে প্রবেশ করিতে বাধ্য করিয়াছিল এবং গহ্বরের প্রস্তরভূমিতে পদস্খলন হেতু তিনি আহত হইয়াছিলেন। গহ্বরের ভিতর যে এক অদ্ভুত জীব বাস করে, এরূপ একটা জনপ্রবাদ বহুকাল হইতে এ অঞ্চলে প্রচলিত আছে। স্থানীয় কৃষকদিগদের বিশ্বাস যে ডক্টর হার্ট ক্যাসেলের বিবরণ ও তাহার দেহের ক্ষত এই প্রবাদকে বাস্তব পরিণত করিয়াছে। উক্ত ঘটনা সম্পর্কে ইহার অধিক কিছু মন্তব্য করা সম্ভব হয় নাই। বৈজ্ঞানিক ভিত্তিতে উহার সমর্থন আদৌ সম্ভবপর বলিয়া আমরা মনে করি নাই। কুরিয়ার পত্রিকা এই মন্তব্যটি প্রকাশ করার আগে একবার আমার সঙ্গে আলাপ করলে বুদ্ধিমানের কাজ করত। আমি অনেক ভেবে ঘটনাটার একটা বৈজ্ঞানিক কারণ অনুমান করে এর অবিশ্বাস্যতা খানিকটা দূর করেছি। অন্তত আমার নিজের অভিজ্ঞতার একটা বৈজ্ঞানিক ভিত্তি হিসেবে আমি এখানে সেটা পেশ করছি। আমার মতে, যে মত আমি ঘটনা ঘটবার আগেই ডায়েরিতে ইঙ্গিত করেছি, ইংল্যান্ডের এইসব অঞ্চল ভূগর্ভে বিস্তীর্ণ জলাশয়ে রয়েছে। পাহাড়ের ফাটল দিয়ে বাইরের জলস্রোত ভিতরে ঢুকেই এইসব জলাশয়ের সৃষ্টি করেছে। জলাশয় থাকলেই বাষ্পের উদ্ভব হয় এবং বাষ্প থেকে বৃষ্টি ও বৃষ্টি থেকে উদ্ভিদের জন্ম সম্ভব। পৃথিবীর আদি যুগে হয়তো বা এই ভূগর্ভ জগতের সঙ্গে বাইরের জগতের একটা যোগাযোগ ছিল এবং সেই অবস্থায় হয়তো বাইরের জগতের গাছপালার কিছু বীজ ও তার সঙ্গে কোনো কোনো প্রাগৈতিহাসিক প্রাণী ও ভূগর্ভ জগতে এসে পড়েছিল। এইসব প্রাণীদেরই একটি বংশধর হয়তো এই জানোয়ার, যাকে দেখে মনে হয়েছে আদিম ভাল্লুকের এক বর্ধিত সংস্করণ। লক্ষ লক্ষ বছর ধরে হয়তো এই ভূগর্ভ জগৎ আমাদের পরিচিত জগতের পাশাপাশি একই সঙ্গে অবস্থান করেছে। রোমান সুড়ঙ্গটি খোঁড়ার সময় হয়তো এই ভূগর্ভ জগতের কোনো প্রাণী বাইরের জগতের সন্ধান পায়। অন্ধকারবাসী অন্য সব প্রাণীর মতোই এও দৃষ্টিহীন জীব, অথচ অন্য সব ইন্দ্রিয় এতই সজাগ যে চোখের অভাব পূরণ হয়ে যায়। না হলে সে ভেড়ার সন্ধান পাবে কি করে? এরা যে কেবল অন্ধকার রাত্রে চলাফেরা করে, তার কারণ বোধহয় মনির অভাব আলো সহ্য হয় না। আমার লন্ডনই হয়তো চরম সংকটের মুহূর্তে আমার প্রাণ রক্ষা করেছিল, অন্তত আমার তাই বিশ্বাস। এসব তথ্য আমি লিখে গেলাম আপনাদের বিবেচনার জন্য। একে সমর্থন
সমর্থন করা সম্ভব কিনা তা আপনারা বিচার করে দেখবেন। যদি মনে হয় সবটাই অবিশ্বাস্য, তাহলেও আমার কিছু বলার নেই। মূল ঘটনা আপনাদের বিশ্বাস অবিশ্বাসের অনেক ঊর্ধ্বে। আর আমার ব্যক্তিগত মতামতের প্রশ্ন যদি তোলেন, তাহলে বলবো যে তারও আর বিশেষ কোনো মূল্য নেই, কারণ আমার কাজ ফুরিয়ে এলো। ডাক্তার জেমস হার্টক্যাসেলের ডায়েরির শেষ এখানেই। শেষ হলো আজকের নিবেদন স্যার আর্থার কনান ডয়েলের রচনা দ্য টেরর অফ ব্লু জন গ্যাপ, অবলম্বনে ব্লু জন গহ্বরের বিভীষিকা। যদি নিবেদনটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিয়ে যাবেন, যাতে আগামী দিনে আরও ভালো গল্প আনতে পারি আপনাদের জন্য। আংশিক গল্প পাঠ ইন্দ্রাণী দে, গল্প পাঠ ডক্টর হার্টক্যাসেল, অন্যান্য চরিত্র, কাহিনী সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি অনুভব মুখার্জি। কাহিনী সূত্র রচনা দিদিপ্রিয়া রায়, সহকারী ঐশী ভট্টাচার্য, উপদেষ্টা হিয়া মুখার্জি, তত্ত্বাবধানে সোনামণি সাহা, বিশেষ সহযোগিতায় সংঘমিত্রা তালুকদার। আগামী সোমবার নতুন এক নিবেদন নিয়ে ফিরে আসছে সাহিত্যের সেরা সময়। সঙ্গে থাকুন। নমস্কার।